পরিস্থিতির জন্য খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি আমি অনেক অ্যানালাইসিস করে এই টাইমটা সেট করেছিলাম, কারণ হচ্ছে এই টাইমে কখনো কারেন্ট যায় না, আর এই টাইমটাতেই চলে গেল। দেখো, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সফটওয়্যার প্রসেস মডেল। তাহলে এই যে আমাদের যে সফটওয়্যার প্রসেসের ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি, সেগুলিকে বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করার মানেই হচ্ছে বিভিন্ন ওয়েতে যে মডেলগুলি রিপ্রেজেন্ট করে তাদেরকে বলা হয় সফটওয়্যার প্রসেস মডেল। এখন আমরা দেখি যে সফটওয়্যার প্রসেস মডেল কি কি হতে পারে। দেখো, আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস। এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস এর বাইরেও যেগুলো হচ্ছে এই কোনো মডেলে লেখা থাকে না কিন্তু প্রসেস ডেসক্রিপশনে লেখা থাকে, সেগুলি হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটিস। যেমন ধরো যে ওয়েটিং রুমটা আগে ক্লিয়ার করে নিই। দেখো, কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে অ্যাক্টিভিটিস গুলো অনেক কমপ্লেক্স হয়ে যায় তখন তার সাথে আরো কিছু সাপোর্টিং অ্যাক্টিভিটিস অ্যাড হয়। এছাড়াও এমন কিছু অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিভিটিস গুলো আসলে ওই কোনো মডেলে লেখা থাকে না। মডেলে যেমন লেখা থাকে হচ্ছে স্পেসিফিকেশন, তারপর হচ্ছে ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ভ্যালিডেশন, ইভালুয়েশন। বাট ওখানে কিন্তু কোথাও লেখা নাই ওখানে কোন পার্সনের রোল কি হবে, কোন আর্কিটেকচার কেমন ভাবে তৈরি করতে হবে, কোথায় কি ধরনের ডাটাবেস ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলা কিন্তু লেখা থাকে না। বাট সেগুলি হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে বা হচ্ছে প্রসেস ডেসক্রিপশনের মধ্যে পড়ে। যেমন এখানে ধরো সাপোর্টিং কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন রিকোয়ারমেন্টস ভ্যালিডেশন, যেটা আমরা এর আগে ডিসকাস করলাম, যে আমাদের রিকোয়ারমেন্টস আসলো, আসার পরে আমরা আদৌ সেটা করতে পারবো কিনা বা সেটা আসলে সম্ভব কিনা, প্র্যাকটিক্যাল কিনা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস ভ্যালিডেশন। তারপর হচ্ছে যখন আমরা ডিজাইন তৈরি করি সেখানে একটা আর্কিটেকচার তৈরি করি, মানে একটা ড্রাফট তৈরি করি, সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন। আর সেখানে দেখো ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ভ্যালিডেশন টেস্টিং ছিল বা ভ্যালিডেশন চেক ছিল। সেই ভ্যালিডেশন হচ্ছে ফাইনালি যখন সিস্টেম বা সফটওয়্যার কমপ্লিট হয়ে যায় তখন সেটা কাস্টমারের রিকোয়ারমেন্টস অনুযায়ী হলো কিনা সেটা হচ্ছে ভ্যালিডেশন। কিন্তু আমরা যখন প্রোগ্রামিং করি, একটা সফটওয়্যার তৈরি করার জন্য যখন ছোট ছোট প্রবলেম গুলা, ছোট ছোট মডিউল গুলা তৈরি করি, সেই মডিউল গুলা কিন্তু আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে টেস্ট করি। ঠিক যেমন আমরা কম্পাইল করার সময় একটা প্রোগ্রামকে রান করানোর জন্য আমরা কম্পাইল করি, তারপরে হচ্ছে তার কোনো এরর থাকলে সেই স্পেসিফিক প্রোগ্রামের এরর গুলা কারেক্ট করি। সেগুলোকে বলা হচ্ছে ছোট ছোট ইউনিট, মানে ওভারঅল সফটওয়্যারের ছোট ইউনিট গুলি টেস্ট করা। তো এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটিস। এখন চলে আসো যেটা এই আগের স্লাইডে বলছিলাম, যে সাপোর্টিং অ্যাক্টিভিটিস আর সাথে হচ্ছে সফটওয়্যার প্রসেস ডেসক্রিপশন। যেমন হচ্ছে ডাটা মডেল, কি ধরনের ডাটা মডেল আমরা ব্যবহার করব সেটা আমাদের প্রসেস মডেলে লেখা থাকবে না। কি ধরনের ইউজার ইন্টারফেস আমরা তৈরি করব, কোন ইউজারের জন্য কেমন হবে, সেই অ্যানালাইসিসটা প্রসেস মডেলে থাকে না। এবং হচ্ছে যে সেই অ্যাক্টিভিটিস গুলোর অর্ডার কেমন হবে সেটাও থাকবে না ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস এর মধ্যে। তো প্রসেস ডেসক্রিপশনে আর কি কি ইনক্লুড করা যায়? দেখো, প্রোডাক্টস হুইচ আর দ্য আউটকামস অফ দ্য প্রসেস অ্যাক্টিভিটি, মানে হচ্ছে একটা প্রসেস কমপ্লিট করার পরে যে আউটকামটা আসবে সেই আউটকামটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা সেখানে প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করব, প্রোডাক্টটা কেমন হলো, সেই প্রোডাক্টটা আমরা কি চাই, সেই সবকিছু আমরা ডেসক্রাইব করব কোথায়, প্রোডাক্ট ডেসক্রিপশনে। তারপর হচ্ছে রোলস। রোলস কি কি রিফ্লেক্ট করে দেখো, রেসপন্সিবিলিটিস অফ দ্য পিপল ইনভলভড ইন দ্য প্রসেস। আমরা দেখো ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস গুলো ঠিক করে দিচ্ছি, স্পেসিফিকেশন দিচ্ছি, ডিজাইন দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন দিচ্ছি, ভ্যালিডেশন দিচ্ছি, ইভালুয়েশন দিচ্ছি।
এখন একজন পার্সন এটা কখনোই সম্ভব না যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ থাকবে। বা এমনও হতে পারে যে হচ্ছে আমরা মাঝখানের কোনো একটা কাজ হয়তো আউটসোর্সিং এর মাধ্যমে করিয়ে নিয়ে আসবো। তোমরা কি শুনতে পাচ্ছো? জি জি ম্যাম। আচ্ছা। তো দেখো জি ম্যাম। আমরা যে অ্যাক্টিভিটিস গুলা দিলাম সেই অ্যাক্টিভিটিস গুলার মধ্যে এমনও হতে পারে যে সবগুলি কাজ আমরা আমাদের যে কোম্পানি বা আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেখানে নাও করতে পারি, আমরা কোনো স্পেশালিস্টের মাধ্যমে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে করায় নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আউটসোর্স। তো এইখানে রোলটা আসলে কার কি হবে, কে কোন রোল প্লে করবে? যেমন ম্যানেজমেন্ট একটা রোল হতে পারে, প্রোগ্রামার একটা রোল হতে পারে, তারপরে হচ্ছে কোয়ালিটি টেস্টিং ইঞ্জিনিয়ার থাকতে পারে। তো এই বিভিন্ন কোয়ালিফিকেশনের মানুষগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেসপন্সিবিলিটি পালন করবে। তো সেটা হচ্ছে রোলস। তারপরে হচ্ছে প্রি অ্যান্ড কন্ডিশন। প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশনের মধ্যে ধরো যে কাস্টমারের কিছু কন্ডিশন থাকতে পারে, কোন কন্ডিশনের উপরে বেস করে সফটওয়্যারটা অ্যাকসেপ্ট করা হবে, বা যদি সেটা ইনক্রিমেন্টাল মডেল হয় বা ইভালুয়েশন মডেল হয় কতগুলো ইনক্রিমেন্ট আমরা তৈরি করব। এমন তো না যে আমরা আনলিমিটেড সংখ্যক ইনক্রিমেন্ট তৈরি করেই যাব আর কাস্টমার আমাদের বলে যাবে যে না হচ্ছে না হচ্ছে না, আমরা আরো চাই আরো চাই, সেটা তো সম্ভব না। তাহলে হচ্ছে যে সেটার প্রাইস অনেক বেড়ে যাবে, সেটা অনেক কস্ট বেড়ে যাবে। তো আমরা কি করব, কিছু কন্ডিশন সেট করে দিব, প্রি এন্ড হচ্ছে পোস্ট কন্ডিশন। ঠিক আছে? তো জি এগুলা ম্যাম। হচ্ছে সফটওয়্যার প্রসেস ডেসক্রিপশন, যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিসেও থাকবে না বা হচ্ছে কোনো মডেলেও থাকবে না, বাট সেগুলা তোমাকে কনসার্নে রাখতে হবে যদি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে চাও বা সফটওয়্যার ডেভেলপ করতে চাও। নেক্সট দেখো, এই যে সমস্ত সফটওয়্যার প্রসেস বা সমস্ত মডেল, এই মডেলগুলোকে আসলে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হতে পারে প্ল্যান ড্রাইভেন আর একটা হতে পারে অ্যাজাইল প্রসেস। প্ল্যান ড্রাইভেন প্রসেস হচ্ছে যে যে সকল প্রসেস আগে থেকেই প্ল্যান করা, যেমন হচ্ছে যে স্পেসিফিকেশনের আউটকাম কি হবে আমরা আগেই প্ল্যান করে রাখবো, এবং ফাইনালি আমরা চেক করে দেখবো যে আমাদের হচ্ছে প্ল্যানিং অনুযায়ী সেটা হলো কিনা। প্রি প্ল্যান, সোজা কথা হচ্ছে যে প্রি প্ল্যান, কাজ করার সময় কোনো কিছু চেঞ্জ হবে না, কাজ হবে প্ল্যান অনুযায়ী। কথাটা কি ক্লিয়ার? যে আমরা যেটা প্ল্যান করব সেই অনুযায়ী কাজ করব, কাজের সময় যদি কোনো চেঞ্জ হয় সেটার ইফেক্ট এইখানে পড়তে পারবে না, সেটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন। দেখো ডেফিনেশনে কি বলা আছে, প্ল্যান ড্রাইভেন প্রসেসেস আর প্রসেস where all of the process activities are planned in advance and progress is measured against this plan। সমস্ত অ্যাক্টিভিটিস আগেই প্ল্যান করে রাখতে হবে এবং সেই অ্যাক্টিভিটিস এর আউটকাম কি আসতে পারে সেটাও প্ল্যান করে রাখতে হবে, এবং প্রোগ্রেসটা মেজার করা হবে প্রিভিয়াসলি আমরা যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী। যদি সেরকম কোনো মডেল বা সেরকম অ্যাক্টিভিটিস করা হয় তখন সেই ধরনের প্রসেসকে বলা হবে প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচ অথবা হচ্ছে প্ল্যান ড্রাইভেন প্রসেস মডেল। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে। ম্যাম একটু যদি ফুল স্ক্রিন দিলে ভালো হয় ম্যাম, full প্রেজেন্টেশন ভিউ দিলে। মানে স্লাইড স্লাইড শো। জি ম্যাম। জি ম্যাম, জি জি ম্যাম। ম্যাম। মোবাইল থেকে যারা দেখতেছে খুব ছোট দেখাবে তো হয়তো ক্লিয়ার আসবে না। আচ্ছা ঠিক আছে। আর তোমাদেরকে আমি স্লাইডটা আগে যেটা দিয়ে দিছি সেটা, তারপরে হচ্ছে তোমার ওই আমাদের যে বইটা আছে আমরা যেটা ফলো করি, এখানে বইয়ের বাইরে আমি কিছু লিখি নাই, খুব একটা দু একটা কথা হয়তো লেখা আছে যেটা হচ্ছে বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে? যেহেতু আমরা জি এমনি ম্যাম। একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আর নতুন করে কোনো সমস্যা যেন তৈরি না হয়। জি এখন ম্যাম। দেখো, ঠিক আছে, তাহলে প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচটা কি তোমরা ক্লিয়ার? জি ম্যাম। মানে আমি যেভাবে প্ল্যান করব বা আমরা যেভাবে প্ল্যান সেট করব, আমাদের প্ল্যানিং গোল সেট করব, আমাদের কাজের ধারাটা সেরকম হবে এবং কাজের আউটকামটাও আমাদের প্ল্যানিং অনুযায়ী হতে হবে, মানে প্রি প্ল্যান থাকবে সবকিছু। ঠিক আছে? জি এটা ম্যাম। এরকম যদি কোনো কিছু হয় তখন সেটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন প্রসেস মডেল হতে পারে। যদি সেই মডেল প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচ ইউজ করে তাহলে সেই মডেলকে বলবো সেটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন মডেল। আর এজাইল প্রসেস হচ্ছে প্ল্যানিং ইজ ইনক্রিমেন্টাল and it's easier to change the process to reflect changing customer requirements। এজাইল হচ্ছে মূলত এখন বর্তমান সময়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে পপুলার টার্ম হচ্ছে এজাইল। কারণ এখন একটা রিকোয়ারমেন্টস আসে,
খুব দ্রুত সেটাকে হচ্ছে একটা প্রোটোটাইপ তৈরি করে ফেলা হয়, প্রোটোটাইপ আইদার প্রোটোটাইপ অথবা হচ্ছে একটা ইনক্রিমেন্ট অথবা হচ্ছে একটা ভার্সন তৈরি করে ফেলা হয়, এবং সেটা তৈরি করার ফলে সেটা খুব কুইকলি ম্যানেজমেন্টের কাছে হ্যান্ড ওভার করা হয়, অথবা হচ্ছে সাধারণত ম্যানেজমেন্টের কাছে খুব কম হ্যান্ড ওভার করা হয়, প্ল্যান ড্রাইভেনটা হচ্ছে ম্যানেজমেন্টের কাছে বেশি যাবে, আর এজাইলটা হচ্ছে খুব দ্রুত চলে যাবে কাস্টমারের কাছে বা যারা ব্যবহার করবে তাদের কাছে, তারা আবার সেখান থেকে ফিডব্যাক দিবে তাদের রিকোয়ারমেন্ট আদৌ সেটা যেটা তৈরি করা হলো সেরকম কিনা, বা নতুন করে কিছু অ্যাড করতে হবে কিনা। যদি নতুন করে কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে সে আবার রিকোয়েস্ট পাঠাবে রিকোয়ারমেন্টস, আবার চেঞ্জ হবে। তো এইভাবে হচ্ছে কুইক প্ল্যানিং হয় অ্যাজাইলের, মানে রিকোয়ারমেন্টস আসার সাথে সাথেই সমস্ত কিছু খুব দ্রুত হয়, মানে এত বেশি অ্যানালাইসিস করা হয় না। হ্যাঁ পলাশ বলো। হ্যালো। ম্যাম, বলো। আরেকবার একটু বলেন, বুঝি নাই ম্যাম। কোনটা বুঝো নাই বলো। এজাইল 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 প্রসেস। আচ্ছা অ্যাজাইল তো বলছি, প্ল্যান ড্রাইভেনটা বুঝতে পারছো তো? জি ম্যাম, প্রি প্ল্যান থাকবে সবকিছু কাজের একটা। সবকিছু হচ্ছে, হ্যাঁ সমস্ত অ্যাক্টিভিটিস প্ল্যান করব, তার আউটকামটাও আমাদের হচ্ছে প্ল্যানিং এ থাকবে। আর এজাইলটা হচ্ছে যে কোনো কিছু আমরা প্রি প্ল্যান করব না, আমার কাছে আসবে আমি কুইক প্ল্যান করব, কুইক মানে খুব দ্রুত। আর প্ল্যান ড্রাইভেনটা হচ্ছে অ্যানালাইসিসের সময় বেশি নিবে, বুঝতে পারছো? মানে জি ম্যাম। আসার পরে আমরা অ্যানালাইসিস করে, কারণ আমরা ব্যাক ট্রেক করবো না, তো আমাদের হচ্ছে প্ল্যানিং এর বাইরে আমরা যাব না, সুতরাং প্ল্যানিংটাই করতে হবে আমাদের খুব অ্যানালাইসিস করে। বাট অ্যাজাইলে আমরা সেটা করব না, অ্যাজাইলে হচ্ছে আসার সাথে সাথে আমরা খুব দ্রুত একটা কিছু তৈরি করে ফেলবো, তৈরি করে সেটাকে হচ্ছে আমরা কাস্টমারের কাছে দিয়ে দিব, কাস্টমার আবার সেটার মধ্যে যদি কোনো চেঞ্জ থাকে তখন কাস্টমার আবার ফিডব্যাক দিবে, সেই অনুযায়ী আবার কুইক প্ল্যান করব। এভাবে হচ্ছে কুইক প্ল্যানের মাধ্যমে প্রজেক্টটা হ্যান্ডেল করব। এটা হচ্ছে অ্যাজাইল প্রসেস। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো যে প্র্যাকটিক্যালি আসলে প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচটা ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে আইসোলেটেড ভাবে প্ল্যান ড্রাইভেনটা ইউজ করা সম্ভব হয় না, কারণ আমরা মানে নিডস গুলা ক্লিয়ার থাকে না, আবার এমনও হয় না যে সমস্ত রিকোয়ারমেন্ট আমাদের ওয়েল ডিফাইন্ড থাকে। ওয়েল ডিফাইন্ড যদি না থাকে তাহলে আমরা প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচ করতে পারবো না। তো প্র্যাকটিক্যালি কি হয় যে যখন বড় ধরনের কোনো প্রজেক্ট হয় তখন সেখানে প্ল্যান ড্রাইভেন এবং হচ্ছে অ্যাজাইল দুইটাই কম্বাইনলি ইউজ করা হয়। এখন বলতে পারো যে তাহলে আমি প্ল্যান ড্রাইভেনটা কখন ইউজ করব আর অ্যাজাইলটা আমি কখন ইউজ করব। সাপোজ ধরো একটা হিউজ প্রজেক্ট, একটা এইচআর ডিপার্টমেন্টের জন্য একটা প্রজেক্ট তৈরি করছো। তো এইচআর এর অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে, রিক্রুটমেন্ট থেকে শুরু করে একজন একদম পেনশনে যাওয়া পর্যন্ত, তার সমস্ত স্যালারি, ছুটি, ইনক্রিমেন্ট, হাবি জাবি অনেক কিছুই থাকে। তো সেখানে অনেকগুলি পোর্শন থাকে, যে পোর্শন গুলির মধ্যে কিছু পোর্শন থাকে যার রিকোয়ারমেন্টস গুলা খুব ভালোভাবে ক্লিয়ার থাকে যে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। যে রিকোয়ারমেন্টস গুলো খুব ক্লিয়ার থাকে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, সেগুলো নিয়ে হচ্ছে প্ল্যান ড্রাইভেন তৈরি করা যায়। সেগুলো প্ল্যান ড্রাইভেনে করলে একেবারেই ধরো A to Z কমপ্লিট হয়ে যায় উইদাউট এনি এরর। আর কিছু থাকে হচ্ছে যে রিকোয়ারমেন্টস চেঞ্জ হচ্ছে তখন অ্যাজাইল। তো এই জন্যই বড় বড় টাস্ক গুলিকে ছোট ছোট মডিউলে ভাগ করা হয়, এবং এক একটা মডিউল তখন এক একটা প্রসেস অ্যাপ্রোচ ইউজ করা হয়। তো প্র্যাকটিক্যালি সাধারণত আমরা যে সফটওয়্যার তৈরি করি, আমরা নিজেরাও যেগুলো তৈরি করি বা হচ্ছে সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যারের যে অর্গানাইজেশন আছে তারাও যেগুলো তৈরি করে, বেশিরভাগই হচ্ছে প্ল্যান ড্রাইভেন এবং অ্যাজাইল অ্যাপ্রোচটা দুইটাই কম্বাইনলি করে। যেখানে প্ল্যান ড্রাইভেন প্রয়োজন সেখানে প্ল্যান ড্রাইভেন করে দেয়, তাহলে হচ্ছে ব্যাকট্র্যাক করার প্রয়োজন পড়ে না। আর অ্যাজাইলটা কেন করে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কাস্টমারেরই তোমার নিডসটা ক্লিয়ার থাকে না বা রিকোয়ারমেন্টসটা ক্লিয়ার থাকে না, তো তাদেরকে একটা প্রোটোটাইপ বা তাদেরকে একটা ভার্সন হাতে ধরিয়ে দিলে তখন তারা হচ্ছে রিকোয়ারমেন্টসটা ক্লিয়ার করতে পারে। এই জন্য অ্যাজাইলটা এখন পপুলার, কারণ হচ্ছে যারা কাস্টমার হবে এটা নেসেসারি না যে তারা সবাই সবকিছু বুঝবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই জন্যই বলা হচ্ছে দেয়ার আর নো রাইট অর রং সফটওয়্যার প্রসেস। মানে হচ্ছে তুমি বলতে পারবে না অ্যাজাইলটা হচ্ছে রাইট, প্ল্যান ড্রাইভেন রং, অর প্ল্যান ড্রাইভেন রাইট, অ্যাজাইল রং। তোমার কিভাবে চুজ করতে হবে, তাহলে কেন আমরা তাহলে সবগুলো ব্যবহার করব? আমার যে প্রজেক্টের ধরন সেই প্রজেক্টের ধরন অনুযায়ী কোনটা সুইট করে সেটাই আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনো ভাইভাতে বা কোনো জায়গায় যে সফটওয়্যার মডেলটা তোমার কাছে বেশ ভালো মনে হয়, তখন তুমি কি অ্যান্সার করবে?
বা কোন অ্যাপ্রোচ তোমার বেটার মনে হয়? ওই যে তখন প্রজেক্টের ধরন অনুযায়ী বলতে হবে ওইভাবে, যে যদি রিকোয়ারমেন্টস ক্লিয়ার থাকে হুম, সেক্ষেত্রে প্ল্যান ড্রাইভেন, আর একদম। যদি না থাকে না তাহলে থাকে, যায়। হ্যাঁ, তাহলে কোনোটাই ভালো বা কোনোটাই খারাপ আমরা সেটা বলতে পারবো না। জি। ওকে। এখন দেখো, আমরা এইখানে আজকের ক্লাসের জন্য আমি ঠিক করেছিলাম যে তোমাদের তিনটা মডেল পড়াবো, মানে তিনটা মডেল সম্পর্কে একটু ধারণা দাও। তার মধ্যে হচ্ছে ওয়াটারফল মডেল, ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট মডেল, আর হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেল। আরো কিছু মডেল নাম শুনবে তোমরা, যেগুলো হচ্ছে এগুলোর মধ্যেই পড়বে অথবা হচ্ছে এগুলাকে কম্বাইন করে করবে। তো প্রথমে আসো ওয়াটারফল মডেল। তো ওয়াটারফল নামটা থেকেই হয়তোবা তোমরা কিছুটা আইডিয়া করতে পারছো যে হচ্ছে যদি কোনো ঝর্ণা বা কোনো উপর থেকে পানি নিচের দিকে ফেলা হয় তাহলে যে প্যাটার্নটা তৈরি হয়, সেই প্যাটার্নটার উপরে বেস করেই আসলে এই মডেলটার নামকরণ করা ওয়াটারফল প্রসেস মডেল। তো এটা একটা লিনিয়ার অ্যাপ্রোচ বা সিকোয়েন্সিয়াল ফ্লো বলতে পারো, যে একটা স্টেপ শেষ হবে তারপর হচ্ছে জাস্ট একটা ইয়ের মতো, সিঁড়ির মতো। সিঁড়িতে যেমন হচ্ছে উপর থেকে নিচে নেমে আসলে একটা স্টেপের পর একটা স্টেপ, একটা স্টেপের পরে নেমে আসা হয় লিনিয়ারলি বা একটা সিকোয়েন্স অনুযায়ী, ঠিক সেরকম। ঠিক আছে, আমরা যে অ্যাক্টিভিটিস গুলো দেখে আসলাম সেই অ্যাক্টিভিটিস গুলো একটার পর একটা কমপ্লিট হবে। এখন এটার যে মেইন স্পেসিফিকেশন সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেপস, একটা স্টেপ শেষ না হওয়া পর্যন্ত তার পরবর্তী স্টেপসে যাওয়া যাবে না। বুঝতে পারছো? জি ম্যাম। সাপোজ ধরো যে তুমি উপর থেকে নিচে নামছো, তো তোমাকে কি করতে হবে, প্রথম যে স্টেপ আছে সেটা পেরিয়ে তারপরে পরের স্টেপে আসতে হবে। ঠিক একইভাবে প্রথম যে স্টেজটা আছে সেই স্টেজটা কমপ্লিট করে কেবলমাত্র তুমি তার পরবর্তী স্টেজে আসতে পারবে, আদারওয়াইজ তুমি তার পরবর্তী স্টেজে আসতে পারবে না। এবং তুমি যদি পরবর্তী স্টেজে চলে আসো তাহলে কিন্তু আবার ব্যাক করে আগের স্টেজে যেতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এটা ওয়ান কাইন্ড অফ প্ল্যান ড্রাইভেন মডেল। The waterfall model illustrates the software development process in a linear, sequential flow. This means that any phase in the development process begins only if the previous phase is complete. একটা ফেজ তখনই কেবলমাত্র শুরু হবে যখন তার প্রিভিয়াস ফেজটা শেষ হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্ল্যান ড্রাইভেন মডেল। ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। তারপরে দেখো ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। এই ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টে কিছু ফেজ, মানে এই যে আমরা অ্যাক্টিভিটিস গুলা পড়ে আসছি, অ্যাক্টিভিটিস গুলাকে অল্টারনেটিভলি বিভিন্ন জায়গায় দেখবা স্টেজ, স্টেপ, ফেজ, অ্যাক্টিভিটিস এই বিভিন্ন নামে তোমার ডাকা হচ্ছে। তাহলে এই যে এখানে দেখো স্পেসিফিকেশন একটা ফেজ, ডেভেলপমেন্ট একটা ফেজ, ভ্যালিডেশন হচ্ছে আরেকটা ফেজ। এই যে এই তিনটা ফেজ হচ্ছে ইন্টারলিঙ্কড। ইন্টারলিভড মানে হচ্ছে একটার ভিতরে আরেকটাকে ইনভলভ করে দেয়া। তো এই ইনক্রিমেন্টাল মডেলে এই একটা স্টেপ শেষ হয়ে যখন আরেকটা স্টেপসে আসবে, তখন আবার চাইলে ডেভেলপমেন্ট স্টেজে এসে যদি কেউ মনে করে যে স্পেসিফিকেশনে কোনো ভুল ছিল বা স্পেসিফিকেশনে কারেক্ট করা প্রয়োজন, তখন এই ডেভেলপমেন্ট থেকে আবার স্পেসিফিকেশনে চলে যেতে পারে, চলে আবার হচ্ছে ডেভেলপমেন্টে আসতে পারে। আবার ভ্যালিডেশনে এসেও যদি তার মনে হয় যে স্পেসিফিকেশন, তাহলেও সে আসতে পারে। মানে একটা এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে একটা শেষ করে আর একটা শুরু করতে হবে। ঠিক আছে, এটা যদি তোমার সিকোয়েন্সিয়ালি শেষ হয় তাহলে তুমি বলতে পারো তাকে প্ল্যান ড্রাইভেন। আর যদি মনে করো সিকোয়েন্সিয়ালি শেষ না হয় সেটা হচ্ছে অ্যাজাইল। ক্লিয়ার? জি ম্যাম। এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে হচ্ছে আমি ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট মডেলই ব্যবহার করছি কিন্তু হচ্ছে আমার সিকোয়েন্সিয়ালি কমপ্লিট হয়ে গেল। হতে পারে এরকম যে আমার ফাইনাল যখন আউটকাম আসলো তখন সেটা ইউজার খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিল, সেটাকে আর হচ্ছে রিপিট করার প্রয়োজন পড়েনি। তারপরে হচ্ছে দ্য সিস্টেম ইজ ডেভেলপড অ্যাজ এ সিরিজ অফ ভার্সন।
এই যে এক একটা স্টেপ শেষ হচ্ছে, একটা করে ভার্সন তৈরি হচ্ছে, ভার্সন তৈরি হয়ে তখন এই ভার্সনটা কাস্টমারের কাছে যায়। কাস্টমার যদি বলে যে হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফাইনাল ভার্সন। আদারওয়াইজ সেটাকে আবার হচ্ছে স্পেসিফিকেশন থেকে শুরু করে আবার রিপিট হয়, ফুল প্রসেস। ফুল প্রসেস রিপিট হয়ে আর তার সাথে আরো নতুন কিছু অ্যাড হয়ে তৈরি হয় নতুন আরেকটা ভার্সন। এই ভার্সন গুলোকে অল্টারনেটিভলি বলা হয় ভার্সন অথবা ইনক্রিমেন্ট। এক একটা ইনক্রিমেন্ট তৈরি হয় এটাও বলতে পারো, বা এক একটা ভার্সন তৈরি হয় এটাও বলতে পারো। তো ইচ ভার্সন অ্যাডিং ফাংশনালিটি টু দা প্রিভিয়াস ভার্সন। তাহলে আমরা যে প্রথম যে ভার্সনটা তৈরি করব তার সাথে যদি নতুন কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে, তাহলে আবার যেটা তৈরি হবে সেটা হচ্ছে নতুন ভার্সন। সেই নতুন ভার্সন, সাপোজ ভার্সন 2 তৈরি হলো, ভার্সন 2 তৈরি হওয়ার পরেও কাস্টমারের মনে হলো এখানে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করা প্রয়োজন, তখন সে আবার হচ্ছে নতুন কিছু অ্যাড করতে হলেই তোমাকে আবার হচ্ছে স্পেসিফিকেশন থেকে আসতে হবে, আবার স্পেসিফিকেশন ঠিক করতে হবে নতুন আর কি অ্যাড করব তার সাথে। তো প্রিভিয়াস এর সাথে আবার নতুন অ্যাড হয়ে হয়তো তৈরি হলো ভার্সন 3। এভাবে ভার্সন 3 এর সাথে আরো কিছু অ্যাড হয়ে ভার্সন 4। তো এভাবেই ভার্সন বা ইনক্রিমেন্ট চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফাইনালি আমাদের স্পেসিফিকেশন কমপ্লিট হয়, বা হচ্ছে আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা ফুলফিল করে। যেমন এমন হতে পারে যে আমি কোনো একটা সফটওয়্যার কোম্পানিকে টাস্ক প্রদান করলাম, প্রদান করার পর আমি বললাম যে হচ্ছে আমি ইনক্রিমেন্টাল মডেলে নিব, কজ আমার হচ্ছে স্পেসিফিকেশন ক্লিয়ার না। তখন তারা আমাকে হয়তো কোশ্চেন করতে পারে আপনি কতগুলি ইনক্রিমেন্ট করতে চান, আনলিমিটেড ইনক্রিমেন্ট তো আমাকে দিবে না, তাহলে তো সারা জীবন আমার কাজই করে যেতে হবে। তো সেটার একটা টার্মস থাকবে যে হয়তো 5টা বা 6টা ইনক্রিমেন্টের মধ্যে আপনার ফাইনালাইজ করতে হবে। তো যখন এই শর্ত ফিল আপ হয়ে যাবে তখনই ফাইনাল ভার্সন রিলিজ করে দিবে। ঠিক আছে। আর এছাড়াও আরো একটা কাজ করা হয় ক্ষেত্রে, যেটা হচ্ছে জেনারেল সফটওয়্যারের ক্ষেত্রে দেখবা হচ্ছে কিছু বিটা ভার্সন প্রোভাইড করা হয়, এবং সেগুলোর পরে যখন ফাইনাল ভার্সন চলে আসে তখন আর কোনো চেঞ্জ হয় না। কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রেও যখন ফাইনাল ভার্সন চলে আসবে তখন আর এই চেঞ্জিংটা হবে না, তখন কি হবে হয়তো বা মেনটেনেন্সটা হবে বা ইভলিউশনটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখো আরেকটা মডেল হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু অ্যাজাইলের মতোই এখন খুব পপুলার একটা টার্ম। কারণ কি, তুমি যে কম্পিউটারটা বা যে প্রোগ্রামটা, যে টুলসটা অলরেডি তৈরি করা পাবে, সেই টুলসটা বা সেই প্রোগ্রামটা তুমি কেন আবার রিপিট করবে? আর কেন বলছি এই কথা, যে আমি একটা সফটওয়্যার তৈরি করব, তার হয়তো 50% কম্পোনেন্ট কোথাও আমি পাবো, যেমন হচ্ছে গিটহাব বা কোথাও আমি এই কম্পোনেন্ট গুলা পেয়ে যাব। যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এই প্রোগ্রাম গুলো আবার কেন তৈরি করবো? এই প্রোগ্রাম গুলো আবার যদি আমার তৈরি করতে হয় তাহলে আবার আমাকে টেস্ট করতে হবে, টেস্ট কেস ডিজাইন করতে হবে, টেস্ট কেস দিয়ে টেস্ট করতে হবে, সেখানে এরর আসবে, আবার আমাকে মডিফাই করতে হবে। কিন্তু আমি যদি সেটা না করে একটা কম্পোনেন্টের সাথে মিলে যায়, আমি যদি সেই কম্পোনেন্টটাকে রিইউজ করি, তাহলে কিন্তু আমার এই যে সময়টা এবং হচ্ছে খরচটা দুটাই কমে যায়। কারণ হচ্ছে আমার টেস্টিং করার জন্য আলাদা কোনো লোক দরকার হচ্ছে না, কারণ অলরেডি সেটা টেস্টেড, অলরেডি সেটা প্রুফ। বুঝতে পারছো? জি ম্যাম। তো তখন আমরা কি করি, আমরা হচ্ছে যে কম্পোনেন্ট গুলা ম্যাচিং হয় সেই কম্পোনেন্ট গুলা আমরা রিইউজ করি আমাদের নতুন যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের ক্ষেত্রে। সাধারণত যখন বড় কোনো সফটওয়্যার তৈরি করা হয় বা লার্জ সিস্টেম ডেভেলপ করা হয় তখন হচ্ছে এই কিছু কম্পোনেন্ট ইনকর্পোরেট করে নেওয়া হয়, কিছু নতুন তৈরি করা হয় যেগুলো একদমই কোথাও পাওয়া যায় না, সেগুলো নতুন করে তৈরি করবে, আর যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ইনকর্পোরেট করে নেবে। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে আমরা তিনটা মডেল পেলাম, একটা হচ্ছে ওয়াটারফল মডেল, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট মডেল, আর একটা হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেল। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন দেখো ওয়াটারফল মডেলটা। এই ওয়াটারফল মডেলটা আমি বলছিলাম যে একটা হচ্ছে সিঁড়ির মতো কতগুলি ধাপ থাকবে। আমরা যে ফান্ডামেন্টাল স্টেপস গুলি পড়ে আসছি সেই ফান্ডামেন্টাল স্টেপস গুলির উপরে বেস করেই কিন্তু এই স্টেপস গুলি। প্রথমে দেখো রিকোয়ারমেন্টস ডেফিনেশন। তো রিকোয়ারমেন্টস ডেফিনেশন হচ্ছে আমরা যে যে স্পেসিফিকেশন ছিল সেটা, আমরা রিকোয়ারমেন্টস আইডেন্টিফাই করব আমরা কি করতে চাই। তারপরে হচ্ছে সেই রিকোয়ারমেন্টসটা ক্লিয়ার হলে আমরা সিস্টেম এন্ড সফটওয়্যার ডিজাইন করব। আমাদের 2 নাম্বার স্টেপ ছিল ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন।
এখানে দেখো ডিজাইনটা আলাদা, সিস্টেমটা আলাদা। ঠিক আছে। আবার ইমপ্লিমেন্টেশনের সাথে চলে আসছে হচ্ছে ইউনিট টেস্টিং। কোথাও গিয়ে দেখতে পারবে যে ইউনিট টেস্টিংটা হয়তো আলাদা, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সাথে ইউনিট টেস্টিংটা থাকার কারণ হচ্ছে যে আমরা যখন একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব, তখন সফটওয়্যার মানে তো আমরা জানি যে সেট অফ প্রোগ্রামস, না? আমরা জানি যে সেট অফ প্রোগ্রামস মানে হচ্ছে সফটওয়্যার। তো আমরা অনেকগুলি প্রোগ্রাম একসাথে তৈরি করে একটা সফটওয়্যার তৈরি করতে হয়। তো এই প্রোগ্রামগুলিকে আলাদাভাবে আমরা টেস্ট করি না, আমরা তাদের এরর আছে কিনা, তাদের যে ইনপুট দেওয়ার কথা সেই ইনপুট দিলে রেসপন্সটা কেমন করছে সেটা তো আমরা টেস্ট করি। তো সেই টেস্ট করার নামটাই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইউনিট, ইন্ডিভিজুয়াল মডিউল, ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, এইগুলা হচ্ছে ইউনিট টেস্টিং। এটা কিন্তু একত্রে না। তারপরে এই ছোট ছোট প্রোগ্রামগুলি যখন একসাথে ইনকর্পোরেট করা হয়, তখন তৈরি হয় হচ্ছে হোল সিস্টেম। এই হোল সিস্টেম আবার হচ্ছে, আমরা এটা অনেকটা তোমাদের হচ্ছে এমন লাগতে পারে যে সিস্টেম অ্যানালাইসিস এর টেস্টিং গুলো পড়ে আসছো সেরকম, যে ইউনিট টেস্টিং, সিস্টেম টেস্টিং, প্রোগ্রাম টেস্টিং, এরকম আর কি। তো যখন একসাথে তৈরি করা হয় তখন দেখা হয় যে একসাথে তাদের রেসপন্সটা কেমন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। একসাথে যখন দেওয়া হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এবং একত্রে যখন টেস্ট করা হয় তখন সেটা হচ্ছে সিস্টেম টেস্টিং। তাহলে এখানে ফোর্থ স্টেজ হচ্ছে ইন্টিগ্রেশন এন্ড সিস্টেম টেস্টিং। ফাইনাল স্টেজ হচ্ছে অপারেশন এন্ড মেইনটেনেন্স। ফাইনাল হচ্ছে যখন সিস্টেম টেস্টিং শেষ, তখন হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হতে পারে ওখানে, আবার হচ্ছে অপারেশন এন্ডে তাকে ইনস্টল করে দেয়া, এবং সেখানে কতদিন পর্যন্ত, 6 মাস 1 বছর পর্যন্ত সেটাকে মেনটেন করা। যদি এর মধ্যে কোনো এরর বের হয়, যে এরর গুলো আসলে ইউনিট টেস্টিং এ বা সিস্টেম টেস্টিং এ ধরা পড়ে নাই, সে ধরনের এরর থাকলে তোমাকে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমাকে রেসপন্সিবল হতে হবে ওই এরর গুলা কারেক্ট করে দেওয়ার জন্য। এখন এই ওয়াটারফল মডেলের যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে, যেমন রিকোয়ারমেন্ট শেষ করে চলে যেতে হবে কোথায়, সিস্টেম এন্ড সফটওয়্যার ডিজাইনে। সিস্টেম সফটওয়্যার ডিজাইনটা একদম ফুললি কমপ্লিট করে তারপরে পরবর্তী স্টেপসে যেতে হবে। এখানে প্রত্যেকটা স্টেপসেরই একটা আউটকাম থাকবে বা একটা ডেলিভারেবল থাকবে প্রত্যেকটা স্টেপসেরই। যেমন রিকোয়ারমেন্টস ডেফিনেশনের ডেলিভারেবল থাকবে হচ্ছে রিকোয়ারমেন্টস রিপোর্ট, রিকোয়ারমেন্টস বা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। একটা রিপোর্ট জেনারেট করতে হবে, যে রিপোর্টটা আবার অথরিটি, কাস্টমার এবং হচ্ছে তার সংশ্লিষ্ট অথরিটিদের কাছ থেকে সাইন করে নিতে হবে। সাইন করে নেওয়া মানে তোমার এইটার কাজ ওখানেই কমপ্লিট, এটাতে তুমি আর হাত দিতে পারবে না। ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। ওকে। তাহলে হচ্ছে একইভাবে সিস্টেম এন্ড সফটওয়্যার ডিজাইন আমরা যখন ড্রাফট তৈরি করব, সেই ড্রাফটটা আবার হচ্ছে করায় নিতে হবে, সাইন করায় নিতে হবে অথরিটির কাছ থেকে। একইভাবে প্রত্যেকটা ডেলিভারেবলই ডেলিভার করে সাইন করায় নিতে হবে। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা দেখো অনেক মিল পাবে তুমি অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার হচ্ছে স্পেসিফিকেশন আগে হচ্ছে কোনো একটা অথরিটির কাছ থেকে পাস করিয়ে নিতে হয়, তারপরে তার ডিজাইনটা অ্যাকসেপ্ট করায় নিতে হয়, তারপরে ফাইনালি ইমপ্লিমেন্ট করতে হয়। যখন একটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন আর চেঞ্জ করা সম্ভব হয় না। যদি তাকে চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, তাকে আবার সেই সিস্টেম এবং যে ডিজাইন ইঞ্জিনিয়ারকে আবার তাকে পে করতে হবে, এবং যে অথরিটির কাছ থেকে সিগনেচার নিয়ে আসছে তাকে আবার পে করতে হবে। বুঝতে পারছো জি ম্যাম। নাকি ক্লিয়ার না? ক্লিয়ার না হলে বলতে পারো। দেখো, ওইটারই বর্ণনা হচ্ছে এই স্টেপটা। যেমন হচ্ছে এখানে আমি প্রত্যেকটা অপারেশনে তোমাদের বর্ণনা করে দিলাম। এখন এইটার ড্রব্যাকটা কি হতে পারে? ড্রব্যাকটা হচ্ছে যে এইখানে যদি কোনো চেঞ্জ আসে, সেই চেঞ্জটা খুবই ডিফিকাল্ট চেঞ্জ করাটা, এবং প্রত্যেকটা ফেজের ডকুমেন্টস গুলা অ্যাপ্রুভড করাইতে হয়। ঠিক যেমন একটা বিল্ডিং কে পৌরসভা থেকে অ্যাপ্রুভ করায় নিতে হয় বা একটা ইঞ্জিনিয়ার দ্বারা অ্যাপ্রুভ করায় নিতে হয়, ঠিক একইভাবে এখানে হচ্ছে প্রত্যেকটা ড্রাফট, প্রত্যেকটা আউটকাম, প্রত্যেকটা ডেলিভারেবল তোমার অ্যাপ্রুভ করায় নিতে হবে। এবং একটা ফেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত পরবর্তী ফেজে যেতে পারবো না। তো সিম্পল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি নাকি ম্যাম। ওয়াটার, হ্যাঁ বলো। জি ম্যাম, ক্লিয়ার এই পর্যন্ত।
আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে শুধু তোমরা না, দেখা যায় ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারের ফাইনাল প্রজেক্ট জমা দিতে যায়, তখনও অনেকে বলে যে আমি এই প্রজেক্টটা তৈরি করার জন্য বা সফটওয়্যারটা তৈরি করার জন্য ওয়াটারফল মডেলটা ব্যবহার করেছি। তোমরা যে সফটওয়্যার গুলি তৈরি করেছো সেখানেও অনেকেই হচ্ছে রিপোর্টে লিখে দিয়ে আসছো যে ওয়াটারফল মডেল ব্যবহার করেছি বা এখানে ওয়াটারফল মডেল ইউজ হয়েছে। তো আদৌ বলো যে তোমরা যে কাজগুলি করলে বা কাজগুলি করছো সেগুলোর মধ্যে কি ওয়াটারফল মডেলটা প্র্যাকটিক্যালি ইনভলভ করা সম্ভব? ম্যাডাম আমার মতে ম্যাডাম এখন পর্যন্ত ম্যাডাম করা সম্ভব না। আমরা যতটুকু ম্যাডাম নলেজ গেদার করেছি বা করতে পারছি ততটুকুর মধ্যে ম্যাডাম এখন আমরা এটা ফুললি ভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে যাওয়াটা আসলে আমার জন্য কঠিন। টাফ, হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা টাফ। তো যার কারণে আমরা তোমাদের হচ্ছে ভাইভাতে কোশ্চেন করি যে তুমি ওয়াটারফল মডেল কেন ব্যবহার করলে। কারণ ওয়াটারফল মডেলটা এভাবে ব্যবহার করা সম্ভব হয় না। সম্ভব কখন সম্ভব? যদি অনেক বড় কোনো প্রজেক্ট হয়, ওই যে আগে যেটা বললাম প্ল্যান ড্রাইভেন আর অ্যাজাইলের ক্ষেত্রে, অনেক বড় একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে হয়তো তোমার একটা ছোট পোর্শন, সেটা খুব মানে স্পেসিফিকেশন ক্লিয়ার, তখন কি করতে পারো, সেইটুকুর জন্য ওয়াটারফলটা ইউজ করতে পারো। কিন্তু একটা প্রজেক্ট কমপ্লিটলি মানে ওয়াটারফল মডেলের উপরে বেস করে তৈরি করা প্র্যাকটিক্যালি সম্ভব না। হুম, ঠিক আছে? হুম, আর আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে ওয়াটারফল মডেল হচ্ছে একেবারেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে স্টার্টিং, সেই স্টার্টিং এর দিককার একটা মডেল, মানে এটা একটা ওল্ডেস্ট মডেলও বলতে পারো। এর কারণটা হয়তোবা আমি যেটা মনে করছি যে কেন এই ওয়াটারফল মডেলটা আসলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, সেটা হচ্ছে যে এইটার অনেক মিল পাওয়া যায় অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর মডেলের সাথে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো অন্যান্য ইঞ্জিনিয়ারিং থেকে রিলেটিভলি মনে করো যে আহ, ছোট ছোট বলতে হচ্ছে যে এজ কম আর কি, এত আর্লি এজের না। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো যেরকম অনেক আর্লি স্টেজের, তাদের অনেক পরে আসছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন আসে তখন আসলে ওই প্রিভিয়াস যে ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো সেগুলোর একটা প্রভাব ছিল, এবং তার উপরে বেস করেই হয়তো এই ওয়াটারফল মডেলটা তৈরি করা। কিন্তু আস্তে আস্তে যখন রিসার্চ হলো, আস্তে আস্তে যখন বুঝতে পারলো যে আসলে সফটওয়্যার তো এটার উপরে বেস করে তৈরি করা সম্ভব হয় না, তখন হয়তো পরবর্তীতে বাকি যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আসছে। এটা হচ্ছে আমার জাস্ট কনসেপ্ট, কোনো কিন্তু মানে প্রুফ কনসেপ্ট না। এটা আমার একটা ধারণা, যেহেতু এটা সবচেয়ে পুরাতন একটা মডেল। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। এটা কিন্তু কোনো জি ম্যাম। লিখিত দলিল না, মানে আমার একটা হচ্ছে কনসেপ্ট, আমার পড়াতে গিয়ে পড়াইতে পড়াইতে মনে হলো এটা যে ওয়াটারফল মডেলটা তাহলে এই জন্যই হয়তো বা আসছে। তাহলে দেখো, ওয়াটারফলের প্রবলেম তো অনেকগুলো বলেই দিলাম। ওয়াটারফলে কি কি প্রবলেম হতে পারে, যেমন এখানে কিছু থিওরিটিক্যালি বর্ণনা করা আছে। ইনফ্লেক্সিবল পার্টিশনিং অফ দ্য প্রজেক্ট ইনটু ডিস্টিংক্ট স্টেজেস মেক ইট ডিফিকাল্ট টু রেসপন্ড টু চেঞ্জিং কাস্টমার রিকোয়ারমেন্ট। যে আমরা যে পার্টিশন গুলি করি এবং আমরা জানি যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে ব্যাকট্রেক করা সম্ভব হয় না, তো সম্ভব যেহেতু না হয়, চেঞ্জিং নিডটা তো তাহলে ইনকর্পোরেট করা এখানে ইম্পসিবল। তো এটা একটা প্রবলেম। তাহলে এই মডেলটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট? শুধুমাত্র সেখানেই অ্যাপ্রোপ্রিয়েট যেখানে হচ্ছে রিকোয়ারমেন্টস আর ওয়েল আন্ডারস্টুড এন্ড চেঞ্জেস উইল বি ফেয়ারলি লিমিটেড ডিউরিং দ্য ডিজাইন প্রসেস। যেখানে চেঞ্জেসটা খুব কম আসবে, যেটাকে তুমি ইগনোর করতে পারবে। এখন একটা বড় রকমের চেঞ্জ আসলো সফটওয়্যার ওয়াটারফল মডেলে, তোমাকে চেঞ্জটা ইগনোর করতে হবে অথবা রেখে দিতে হবে পরবর্তী ভার্সন যদি কখনো হয় তখন সেইটা ইনক্লুড করার জন্য। তো তুমি যদি শুরুতেই একটা বড় চেঞ্জ বা ইম্পর্ট্যান্ট একটা রিকোয়ারমেন্টস রেখে দাও, তাহলে তোমার ফাইনালি এটা ধরেই নিতে পারো যে ফাইনাল আউটকামটা তোমার আহ, মানে ফুললি ওয়ার্ক করবে না। ঠিক আছে? জি ম্যাম। তারপরে হচ্ছে যে ফিউ বিজনেস সিস্টেম হ্যাভ স্টেবল রিকোয়ারমেন্টস, মানে হচ্ছে যে প্র্যাকটিক্যালি খুব কম অ্যাপ্লিকেশনই আছে বা খুব কম সেক্টরই আছে যেখানে আসলে এই রিকোয়ারমেন্টস গুলা স্টেবল থাকে। প্রেজেন্ট যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে তো মিনিটে মিনিটে সবকিছু চেঞ্জ হয়, সেখানে হচ্ছে রিকোয়ারমেন্ট স্টেবল থাকবে সেটা আশা করাটাও উচিত না। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। তো এটা হচ্ছে ওয়াটারফল মডেলের একটা প্রবলেম।
এবং ওয়াটারফল মডেলটা বড় সিস্টেমে ইউজ করা হয়, যেখানে তোমার ছোট ছোট পোর্শন গুলি ক্লিয়ার থাকে সেখানে ব্যবহার করা হয়। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি হ্যালো? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আজান আসো। দিতে আছে। আজান দিচ্ছে, নামাজ পড়বা? নামাজ পড়লে আজকে বিরতি বন্ধ দিতে রাখলে পারি। ভালো হয়। আচ্ছা, এই যে আমি ইনক্রিমেন্টাল মডেলটা আর হচ্ছে রিইউজ মডেলটা, এই দুইটা মডেলের তাহলে কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে? না হয় তোমাদের নেক্সট ক্লাসে আবার কি করতে হবে, ওইটার সাথে কম্পেয়ার করার জন্য আগের গুলো আবার একটু ডেসক্রাইব করতে হবে। বুঝতে পারছো? এটা খুবই ইজি, দেখো। জাস্ট তোমরা ছবিটার দিকে একটু তাকাও। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আউটলাইন ডেসক্রিপশন, মানে একটা কিছু দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে যে অ্যাক্টিভিটিস গুলা, কনকারেন্ট অ্যাক্টিভিটিস, কনকারেন্ট মানে হচ্ছে প্যারালালি এই অ্যাক্টিভিটিস গুলা চলবে, স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন। এটা একবার শেষ হওয়ার পরে একটা ইনিশিয়াল ভার্সন তৈরি হবে। ইনিশিয়াল ভার্সনটা যদি তোমার ঠিক মতো না হয় বা আরো কিছু লাগে, তাহলে আবার ব্যাক করবে এই কনকারেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে। এখানে এসে আবার স্পেসিফিকেশন করবে, আবার ডেভেলপমেন্ট করবে, তারপরে হচ্ছে আবার ভ্যালিডেশন। ভ্যালিডেশন করবে, করে আরেকটা ভার্সন রিলিজ করবে। এইভাবে দেখো, ইনিশিয়াল ভার্সন একটা, ফাইনাল ভার্সন একটা, কিন্তু তার মাঝখানে ইন্টারমিডিয়েট ভার্সন ভার্সন হবে অনেকগুলো। অনেকগুলো। জি ম্যাম। বোঝা যায় না? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। তাহলে জি ম্যাম। বোঝা ইন্টারমিডিয়েট, যাইতেছে। আচ্ছা, এই ইন্টারমিডিয়েট ভার্সন গুলি যখন, যে ভার্সনটাকে মনে হবে যে হ্যাঁ আর এড করার প্রয়োজন নাই, সেটাই হয়ে যাবে হচ্ছে ফাইনাল ভার্সন। ভার্সন। ফাইনাল ঠিক আছে? ভার্সন। জি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভার্সন। তাহলে এখানে দেখো, বেনিফিট গুলি কি কি হচ্ছে। বেনিফিট হচ্ছে কস্ট অফ অ্যাকোমোডেটিং চেঞ্জিং কাস্টমার রিকোয়ারমেন্টস। এইখানে যেহেতু প্রত্যেকটা স্টেপই আমার সাইন করানো হচ্ছে না বা ফাইনালাইজ করে দেওয়া হচ্ছে না, ফাইনালাইজ করে ফেললে আবার রিপিট করতে হলে ঠিক সেম অ্যারেঞ্জমেন্ট আবার করতে হয়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমাদের যদি এই যে ইমপ্রুভ পরীক্ষা দাও, সেই ইমপ্রুভ পরীক্ষাটা যদি তোমরা কোনো একটা ব্যাচের সাথে দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের খরচ কেমন হয়। আর যদি তোমরা পরবর্তী শুধু একা একটা একজন পরীক্ষা দিতে চাও, তাহলে খরচ কেমন হয়। বুঝতে পারছো? জি অনেকে ম্যাম। জিজ্ঞেস করে দেখো, অনেক হিউজ খরচ হয়। কারণ কি, জি ম্যাম। ওই আলাদা করে আবার অ্যারেঞ্জ করতে হয়। ঠিক একই ভাবে তোমার হচ্ছে ওয়াটারফল মডেলে একটা স্টেপ শেষ হয়ে গেলে আবার সেটাকে ফুল প্রসেসটা রিপিট করতে হয়, যার কারণে ফুল প্রসেসের খরচটা আবার দিতে হয়। কিন্তু এখানে হচ্ছে যে ব্যাপারটাই চেঞ্জিং, আমাদের যে যারা ইনভলভ থাকবে সবাই এভাবেই কমিটেড থাকবে যে এখানে চেঞ্জ হতেই পারে, সুতরাং তাকে এই ডাবল পেমেন্টটা করা লাগছে না। তো যার কারণে কস্ট কম হচ্ছে। ঠিক আছে? জি ম্যাম। তারপরে দেখো, ইট ইজ ইজিয়ার টু গেট কাস্টমার ফিডব্যাক। এখান থেকে কাস্টমার ফিডব্যাক পাওয়াটা খুব সহজ, এবং কি কি কাজ হচ্ছে কিভাবে হচ্ছে সেটা কাস্টমারও দেখতে পাচ্ছে, এবং কাস্টমার ফাইনালি যদি সে বলে যে আমি অ্যাকসেপ্ট করব না, সেটা বলার সুযোগটা কম থাকবে, বা ফাইনালি ফেলিওর হওয়ার সম্ভাবনাটা কম থাকে, যেহেতু পুরো প্রসেসটার সাথেই কাস্টমার ইনভলভ থাকে। এবং হচ্ছে মোর র্যাপিড ডেলিভারি and deployment to useful software to the customer is possible। এখানে কাস্টমারও কিছুটা স্যাটিসফাইড থাকে এই কারণে যে হচ্ছে সে ভিজুয়ালি দেখতে পারে। একটা সফটওয়্যার দিয়ে রাখলো একটা কোম্পানিকে, সে বললো 1 বছর সময় লাগবে একটা লার্জ কমপ্লেক্স একটা সফটওয়্যার তৈরি করতে। তো 1 বছর ধরে সে হয়তো ভাবতে পারে আদৌ কি তারা কাজ করছে নাকি করছে না। কিন্তু যখন র্যাপিড ডেলিভারি হয়, কিছুদিন পর পরই একটা করে ভার্সন রিলিজ দিচ্ছে, তখন তারা ভাববে যে না, আসলেই কাজ করছে। তো সেখানে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আহ, কাজটা আমার হচ্ছে। তো হুম। এটা হচ্ছে কিছু ইনক্রিমেন্টালের বেনিফিট। তাহলে ইনক্রিমেন্টালের কিছু প্রবলেমও হতে পারে, যেমন ধরো যে প্রসেস ইজ নট ভিজিবল। ভিজিবল। যেখানে আমাদের হচ্ছে ওই যে একটার ভিতরে আর একটা ইন্টারলিভড যে অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে, সেখানে কিন্তু কোনো প্রসেসই স্ট্রাকচার্ড না। ওয়াটারফলে যেরকম হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্যাটার্ন থাকে, যে স্পেসিফিকেশন হবে, স্পেসিফিকেশনের পরে আবার একটা ফাইনাল রিপোর্ট তৈরি হবে, ম্যানেজমেন্ট সেখান থেকে একটা ফাইনাল ডেলিভারেবল পাবে। কিন্তু এখানে কিন্তু রেগুলার ডেলিভারেবল হচ্ছে না। ডেলিভারেবল যেহেতু হচ্ছে না,
সুতরাং হচ্ছে যদি ম্যানেজমেন্টকে দেখাইতে হয় তাহলে তোমার হচ্ছে এই প্রতিটা ফেজের জন্য আবার নতুন করে ডেলিভারেবল তৈরি করতে হবে। তো বারবার এরকম ডেলিভারেবল তৈরি করা, এখানে তো কোনো প্রসেস শেষ হচ্ছে না, জি তাই ম্যাম। না? কোনো প্রসেস যদি শেষ না হয় তাহলে তুমি আউটকাম গুলি দেখাবে কিভাবে? যেমন হচ্ছে স্পেসিফিকেশন, ইমপ্লিমেন্টেশন, ভ্যালিডেশন হওয়ার পরে না একটা ভার্সন তৈরি হচ্ছে, কিন্তু স্পেসিফিকেশন শেষ হয়ে তো কোনো ডেলিভারেবল আসছে না। তাহলে স্পেসিফিকেশনের পরে অংশটা অথরিটি ম্যানেজমেন্টকে দেখানো যাচ্ছে না, তাহলে এটা প্রসেসটা ভিজিবল হচ্ছে না ম্যানেজমেন্টের কাছে। এটা ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো if systems are developed quickly, যদি তাড়াতাড়ি তৈরি করতে হয়, it is not cost effective to produce documents that reflect every version of the system. প্রত্যেকটা ভার্সনের শেষ হওয়ার পরেই তার জন্য প্রপার ডকুমেন্টেশন করা সম্ভব হয় না। ডকুমেন্টেশন কি বুঝতে পারছো তো? একদম ইউজার ম্যানুয়াল ফাইনালি কি দিতে হবে না দিতে হবে সেই ডকুমেন্টেশন গুলো প্রত্যেক ভার্সনে তৈরি করা সম্ভব হয় না, যার কারণে আসলে সেটা অন্য কাউকে বোঝানো সম্ভব হবে না, বা ম্যানেজার লেভেলে যারা থাকে তারা বুঝতে পারবে না। এটা একটা ড্রব্যাক। আরেকটা হচ্ছে সিস্টেম স্ট্রাকচার টেন্ডস টু ডিগ্রেড অ্যাজ নিউ ইনক্রিমেন্ট আর অ্যাডেড। এখানে কিছু ঝামেলা হতে পারে, যেমন হচ্ছে যে নতুন ইনক্রিমেন্ট যখন তৈরি হবে তখন প্রিভিয়াস ইনক্রিমেন্টটা ডিগ্রেডেড হয়ে যেতে পারে, বা কোনো কারণে লস হয়ে যেতে পারে, তখন আবার নতুন করে তৈরি করতে হবে। সেই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং করতে হয়। দেখবা যে ভার্সন কন্ট্রোলিং এর জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়, যদিও সব সফটওয়্যার গুলি কিনে নিতে হয়, ফ্রিতে ইউজ করা যায় না কোনোটা, কিন্তু নামগুলো তোমরা একটু জেনে রেখো যে ভার্সন কন্ট্রোলিং এর জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়, জি ম্যাম। যেন একটা ভার্সন কমপ্লিট করার পরে পরবর্তীতে যখন নতুন ফাংশন অ্যাড করা হয় তখন যেন প্রিভিয়াসটা শেষ হয়ে নষ্ট হয়ে না যায়। যেমন ধরো ম্যাম তোমরা যদি গিটহাব। কোনো, হ্যাঁ গিটহাব, গিটহাব খুবই পপুলার। তো তোমরা দেখবা যে কোনো টেক্সট যখন লিখো, তোমার একটা প্রজেক্ট